কল্পনা করুন আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফোনে কোনো নেটওয়ার্ক নেই, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো অস্তিত্ব নেই, আর নিকটতম হাসপাতালটি হাজার হাজার কিলোমিটার দূরে উত্তাল এক মহাসাগরের ওপারে। আমাদের কাছে এটি এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো, কিন্তু পৃথিবীর হাজারো মানুষের কাছে এটাই প্রতিদিনের বাস্তবতা। বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন কিছু দ্বীপে, যেখানে নেই বিমানবন্দর, নেই চলমান ভিড়, সেখানে সময় এক ভিন্ন ছন্দে বয়ে চলে। সেখানে অর্থের চেয়ে কমিউনিটির গুরুত্ব বেশি, নিয়মের চেয়ে সুনাম ভারী, আর বেঁচে থাকার জন্য মানুষকে একে অপরের উপর নির্ভর করতেই হয়। আপনি যদি কখনো ভেবে থাকেন আপনি কি এমন জীবনযাপন করতে পারবেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে বিশ্বজুড়ে এমন কম জানা গল্পগুলো অন্বেষণ করতে। পিটকার্ন দ্বীপ একটি নাম, যা একই সঙ্গে মানব টিকে থাকার এক চরম প্রতীক এবং সভ্য পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতার বাস্তব চিত্র। নিউজিল্যান্ড ও চিলির প্রায় মাঝামাঝি অবস্থানে থাকা এই দ্বীপে বর্তমানে বাসিন্দা সংখ্যা 50-এরও কম। এই নগণ্য সংখ্যা সময়ের প্রবাহে বিলীন হয়ে যাবার মুখে থাকা একটি সম্প্রদায়ের ভঙ্গুরতাকে স্পষ্টভাবে তুলে ধরে। পিটকার্নকে সত্যিকারে বিচ্ছিন্ন করে তুলেছে তার চরম ভৌগোলিক দূরত্ব। এখানে কোনো বিমানবন্দর নেই, এমনকি একটি পূর্ণাঙ্গ সমুদ্র বন্দরও নয়। ফলে দ্বীপটি উত্তাল ঢেউয়ের মাঝখানে এক প্রাকৃতিক দুর্গে পরিণত হয়েছে। একমাত্র যোগাযোগের পথ সমুদ্রযাত্রা, যা হাজার হাজার নটিক্যাল মাইল পাড়ি দিয়ে কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। প্রতিটি যাত্রার ভাগ্য পুরোপুরি নির্ভর করে সাগরের আবহাওয়ার অনিশ্চয়তার উপর। তাই যে কেউ জাহাজের আগমন এখানে কেবল সামাজিক ঘটনা নয়, বরং বেঁচে থাকার জন্য অপরিহার্য। কারণ এসব জাহাজই নিয়ে আসে খাদ্য, ওষুধ ও জ্বালানি, যা দ্বীপটি নিজে উৎপাদন করতে পারে না। বর্তমান বাসিন্দারা সবাই 1789 সালে HMS বাউন্টির বিদ্রোহী নাবিক ও পলিনেশীয়দের বংশধর। প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা পারিবারিক বন্ধনে তারা এক ঘনিষ্ঠ ও বন্ধু সম্প্রদায়ের রূপ নিয়েছে। এখানকার জীবনধারা বাজার ভিত্তিক অর্থনীতির প্রবাহ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। নেই ব্যাংক, নেই ATM, নেই কোনো ডিজিটাল লেনদেন ব্যবস্থা। জীবিকা নির্বাহের প্রধান উপায় হল আত্মনির্ভরশীল কৃষিকাজ, মাছ ধরা এবং পরিবারগুলোর মধ্যে সরাসরি বিনিময়। অনলাইনে দেখা রোম্যান্টিক বা অতিরঞ্জিত উপস্থাপনার বিপরীতে পিটকার্ন কোনো নিয়মহীন স্থান নয়। এটি একটি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি এবং এখানে একটি সুসংগঠিত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। তবে দীর্ঘস্থায়ী বিচ্ছিন্নতা এবং অত্যন্ত ক্ষুদ্র সামাজিক কাঠামো ইতিহাসের নানা গুরুতর সামাজিক সমস্যার জন্ম দিয়েছে, যা প্রমাণ করে আলাদা থাকলেই নিরাপত্তা বা আদর্শ পরিবেশ নিশ্চিত হয় না। আজ পিটকার্নের ভবিষ্যৎ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অনিশ্চিত। লন্ডনের আর্থিক সহায়তার উপর নির্ভরশীল এই দ্বীপে জনসংখ্যা ক্রমেই বয়স্ক হয়ে উঠছে, আর তরুণ শ্রমশক্তির তীব্র অভাব দেখা দিচ্ছে। বাস্তব পিটকার্ন এক তীব্র বৈপরীত্যের ছবি, যেখানে প্রকৃতির প্রশান্তি আসে ঘাটতি, নির্ভরতা এবং এমন সব ঝুঁকির বিনিময়ে যা আধুনিক বিশ্ব বহু আধেই ভুলে গেছে। সেন্ট হেলেনা প্রধান আন্তর্জাতিক পরিবহন রুটগুলো থেকে বহু দূরে অবস্থিত একটি দ্বীপ, যা দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন বসবাসযোগ্য স্থানগুলোর একটি হিসেবে বিবেচিত হয়ে আসছে। মাত্র 4000-এর কিছু বেশি মানুষের বসবাস এখানে। সেন্ট হেলেনা কোনো পরিত্যক্ত দ্বীপ নয়, তবে আধুনিক ইতিহাসের বড় একটি সময় জুড়ে এই দ্বীপে পৌঁছানো ছিল অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। বহু দশক ধরে RMS সেন্ট হেলেনা নামের একটি জাহাজই ছিল বাইরের বিশ্বের সঙ্গে দ্বীপটির একমাত্র যোগাযোগের মাধ্যম, যা দক্ষিণ আফ্রিকা থেকে দীর্ঘ সমুদ্রযাত্রা করে এখানে আসত। এর অর্থ ছিল খাদ্য ও জ্বালানি আমদানি থেকে শুরু করে ভ্রমণ কিংবা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি সবকিছুই সপ্তাহ, এমনকি কখনো কখনো মাসখানেক আগেই পরিকল্পনা করে নিতে হতো। সেন্ট হেলেনা সবচেয়ে বেশি পরিচিত সেই স্থান হিসেবে যেখানে নেপোলিয়ন বোনাপার্ট নির্বাসিত হয়েছিলেন এবং যেখানে তার মৃত্যু হয়। এই ঐতিহাসিক উত্তরাধিকারী ধীরে ধীরে দ্বীপটির পর্যটন শিল্পীর ভিত্তি হয়ে উঠেছে। 2017 সালে সেন্ট হেলেনা বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে চালু হয়, যা দ্বীপটির দীর্ঘদিনের বিচ্ছিন্নতাটা কাটিয়ে ওঠার আশা জাগিয়েছিল। কিন্তু প্রবল বাতাস, জটিল ভূপ্রকৃতি এবং কঠোর আবহাওয়ার কারণে বিমানবন্দর পরিচালনায় নানা সীমাবদ্ধতা দেখা দেয়।
ফলে বাণিজ্যিক ফ্লাইট এখনও খুবই কম, অনিয়মিত এবং ব্যয়বহুল। এর ফলে সেন্ট হেলেনা পুরোপুরি উন্মুক্ত হওয়ার বদলে বাইরের বিশ্বের সঙ্গে সীমিত যোগাযোগেই রয়ে গেছে। সেন্ট হেলেনায় জীবনধারা ধীর গতির এবং গভীরভাবে কমিউনিটি কেন্দ্রিক। এটি একটি সুশৃঙ্খল সমাজ যেখানে অপরাধের হার কম এবং মানুষ একে অপরকে ভালোভাবে চেনে। সামাজিক সম্পর্ক এখানে দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই শান্ত পরিবেশের সঙ্গে কিছু সুস্পষ্ট সমঝোতাও জড়িত। অধিকাংশ পণ্যই বাইরে থেকে আমদানি করতে হয়, যার ফলে জীবনযাত্রার ব্যয় গড় আয়ের তুলনায় অনেক বেশি। শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা কেবল মৌলিক চাহিদা পূরণ করে। গুরুতর চিকিৎসা প্রয়োজন হলে রোগীদের উচ্চ ব্যয় ও ঝুঁকি নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাঠাতে হয়। সেন্ট হেলেনা একটি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি, যেখানে পূর্ণাঙ্গ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা বিদ্যমান। এটি কোনো নিয়মহীন সমাজ নয়, যেমনটি কিছু অতিরঞ্জিত বর্ণনায় তুলে ধরা হয়। এই দ্বীপ আসলে শান্ত, ঘনিষ্ঠভাবে যুক্ত একটি সম্প্রদায়ের জীবন এবং দীর্ঘস্থায়ী বিচ্ছিন্নতার কারণে আরোপিত কঠোর সীমাবদ্ধতার মধ্যকার সমঝোতাকেই স্পষ্টভাবে তুলে ধরে। ট্রিস্টন দ্য কুনহা এটি কেবল একটি দূরবর্তী দ্বীপ নয়, বরং এমন এক জীবনধারার সচেতন নির্বাচন যা পৃথিবীর প্রায় কোনো অন্য সম্প্রদায়কে করতে হয় না। কল্পনা করুন এমন এক স্থান যেখানে একসময় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পুরো জনসংখ্যাকেই নিজ বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হতে হয়েছিল। পরে আধুনিক সুবিধাসম্পন্ন এক সমাজে আশ্রয় পেলেও বহু পরিবার স্বেচ্ছায় আবার ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। এই আপাত বিরোধী সিদ্ধান্তই খ্রিস্টানের মূল সত্তা, যেখানে ভূমির সঙ্গে সম্পর্ক, পারিবারিক বংশধারা এবং যৌথ জীবনযাপনের অনুভূতি সহজে পরিমাপযোগ্য, বস্তুগত লাভের চেয়েও বেশি গুরুত্ব পায়। ট্রিস্টানে বসবাস মানে হল প্রত্যেকটি ব্যক্তিগত সিদ্ধান্তকেই পুরো কমিউনিটির ছন্দের সঙ্গে মিলিয়ে নিতে হয়। কেপটাউন থেকে যখন বিরল কোনো জাহাজ আসে, তখন সব পরিকল্পনা গুছিয়ে নিতে হয় এবং মজুদের হিসেব অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হয়। সমুদ্র উত্তাল হলে ওষুধ, জ্বালানি কিংবা খাদ্যের জন্য অপেক্ষা দীর্ঘায়িত হতে পারে, যা পুরো সমাজকেই ঝুঁকির মুখে ফেলতে সক্ষম। এই দ্বীপের অর্থনীতি বহুমুখী নয়। লবস্টার, মাছ ধরা এখানকার প্রধান আয়ের উৎস। তবে এই পেশার ভঙ্গুর প্রকৃতির কারণে ঝুঁকি কমাতে উচ্চমাত্রার সহযোগিতা প্রয়োজন হয়, শ্রম ও আয়ের ভাগাভাগির মাধ্যমে। প্রযুক্তিগত অবকাঠামো সীমিত। বিদ্যুৎ আসে ডিজেল জেনারেটর থেকে, পানির বড় অংশ স্থানীয় উৎস বা সংরক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হয়, আর স্বাস্থ্যসেবা কেবল দৈনন্দিন চাহিদা মেটানোর মতোই পর্যাপ্ত। ফলে কোনো গুরুতর চিকিৎসা পরিস্থিতিতে দীর্ঘ যাত্রা, উচ্চ ব্যয় এবং বিলম্বের উল্লেখযোগ্য ঝুঁকি অনিবার্য হয়ে ওঠে। ট্রিস্টন দ্য কুনহা যুক্তরাজ্যের আইনগত কাঠামোর আওতায় পরিচালিত হয় এবং এখানে স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। তাই এই বিচ্ছিন্নতা কোনো নিয়মহীনতার ফল নয়, বরং এটি একটি ভৌগোলিক বাস্তবতা যা সব ধরনের সহায়তা ও নীতি নির্ধারণকে জটিল ও ব্যয়বহুল করে তোলে। দ্বীপটির দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ কেবল একটি জেনারেটর মেরামত করা বা ঝড়ের মরশুম টিকে থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়। আসল প্রশ্ন হল কিভাবে জনসংখ্যা ধরে রাখা যায়, কিভাবে তরুণ প্রজন্মকে ঐতিহ্যবাহী পেশাগুলো চালিয়ে যেতে উৎসাহিত করা যায়, যখন বাইরের বিশ্ব সহজ কাজ, উন্নত শিক্ষা ও ভিন্ন জীবনযাপনের হাতছানি দেয়। এই বাস্তবতা ট্রিস্টনকে দাঁড় করিয়ে দেয় এক সূক্ষ্ম ভারসাম্যের উপর। একদিকে ভঙ্গুর পরিবেশ রক্ষা, অন্যদিকে জীবিকার ধারাবাহিকতা বজায় রাখা। একদিকে স্থানের প্রতি আনুগত্য, অন্যদিকে টিকে থাকার কঠিন বাস্তবতা। তাই ট্রিস্টন দ্য কুনহা কোনো চরম বঞ্চনার প্রতীক নয়, আবার করুণ বীরত্বের গল্পও নয়। এটি এক সচেতন সিদ্ধান্তের সাক্ষ্য, একটি সম্প্রদায়কে টিকিয়ে রাখতে সীমাবদ্ধতাকে গ্রহণ করার সিদ্ধান্ত, যেখানে বাড়ি বলতে বোঝায় উপস্থিতি ও পারস্পরিক দায়বদ্ধতা, সুবিধা নয়। পামাস্টন দ্বীপ এটি মানব সমাজের স্বাভাবিক বিস্তার নয়, বরং একটিমাত্র সূচনা বিন্দু থেকে গড়ে ওঠা এমন এক সম্প্রদায় যা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নিজেকে বন্ধুরূপে গঠন করেছে। কুক দ্বীপপুঞ্জের এই ক্ষুদ্র প্রবাল দ্বীপটি অনন্য, কোনো প্রধান নৌপথের থেকে দূরে থাকার কারণে নয়, বরং এই কারণে যে এখানকার সমস্ত মানব জীবন একটি অভিন্ন শিকড়কে কেন্দ্র করে সংগঠিত। সেই শিকড় হল 19 শতকের দ্বীপটিতে বসতি স্থাপনকারী ইংরেজ নাবিক উইলিয়াম মাস্টার্স এবং তার বংশধরা। এই একক সূচনাবিন্দু থেকেই পামারস্টান ধীরে ধীরে এমন এক সমাজে পরিণত হয়েছে যেখানে রক্তের সম্পর্ক কেবল পারিবারিক বন্ধন নয়,
বরং ভূমি, শ্রম এবং সামাজিক শৃঙ্খলা পরিচালনার মূল নীতি। এখানে প্রতিটি মানুষকে মূলত একটি বংশধারার অংশ হিসেবে দেখা হয়। অধিকার, দায়িত্ব এবং জীবনের সিদ্ধান্তগুলো ব্যক্তিগত স্বাধীনতার চেয়ে বেশি নির্ভর করে পুরো সম্প্রদায়ের ঐক্যমত ও স্থিতিশীলতার উপর। এই কারণেই দ্বীপের জীবনধারা ধীর ও সংযত। এটি একটি বিচ্ছিন্ন প্রবাল অটলের ভঙ্গুর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে দীর্ঘদিনের মানিয়ে নেওয়ার প্রতিফলন। পামারস্টান আধুনিক অর্থনৈতিক যুক্তিতে পরিচালিত হয় না। এখানে নগদ অর্থের ব্যবহার খুবই সীমিত, পণ্যের নিয়মিত লেনদেন নেই, আর খাদ্যের প্রধান উৎস হল সমুদ্র। ক্ষুদ্র পরিসরের চাষাবাদ এবং পরিবারগুলোর মধ্যে বাধ্যতামূলক ভাগাভাগি। বিদ্যুৎ ও জালের মতো মৌলিক সুবিধাও এখানে সচেতন ব্যবস্থাপনার বিষয়। প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্যই বিদ্যুৎ পাওয়া যায়, আর মিঠা পানির সম্পূর্ণ নির্ভরতা বৃষ্টির পানি সংগ্রহের ওপর। এর ফলে মানুষ সবসময় সম্পদের সীমাবদ্ধতা এবং পারস্পরিক নির্ভরতার বিষয়টি গভীরভাবে অনুভব করে। কোনো গুরুতর চিকিৎসাজনিত সমস্যার ক্ষেত্রে দ্বীপ ছেড়ে যাওয়া শুধু দীর্ঘযাত্রাই নয়, বরং ব্যয়, সময় ও ঝুঁকির দিক থেকেও এক বড় চ্যালেঞ্জ। পামারস্টান তাই দারিদ্র্যের প্রতীক নয়, আবার কোনো রোম্যান্টিকভাবে কল্পিত অক্ষত স্বর্গও নয়। এটি একটি বেছে নেওয়া জীবনধারার সাক্ষ্য, যেখানে বিচ্ছিন্নতাকে গ্রহণ করা হয়েছে, সুবিধা ও অতিরিক্ত ব্যক্তিকেন্দ্রিকতাকে ত্যাগ করা হয়েছে, শক্তিশালী কমিউনিটি সংহতি ও ধারাবাহিকতার বিনিময়ে। স্যাভেজ দ্বীপপুঞ্জ পর্তুগালের অন্তর্গত একটি ক্ষুদ্র দ্বীপমালা, যা মাইরা ও ক্যানারি দ্বীপপুঞ্জের মাঝামাঝি অবস্থান করছে। তবে পৃথিবীর অন্য যে কোনো স্থানের তুলনায় এটি সম্পূর্ণ ভিন্ন। এখানে কোনো স্থায়ী মানব বসতি নেই। এই দ্বীপগুলো একটি কঠোর প্রাকৃতিক সংরক্ষণ এলাকা হিসেবে বিদ্যমান, যেখানে মানব হস্তক্ষেপ প্রায় নেই বললেই চলে। ভূপ্রকৃতি অত্যন্ত কঠিন। খাড়া পাহাড়ি ঢাল, সরু সৈকত, প্রবল বাতাস এবং প্রায় সবসময় উত্তাল সমুদ্র দ্বীপগুলোর চারপাশে বিরাজমান। ফলে এখানে পৌঁছনোই এক বড় চ্যালেঞ্জ। স্যাভেজ দ্বীপপুঞ্জকে সবচেয়ে উল্লেখযোগ্য করে তুলেছে এর প্রায় সম্পূর্ণ অক্ষত প্রতিবেশ ব্যবস্থা। এখানে বিরল স্থানীয় উদ্ভিদ, উপকূলীয় প্রবাল প্রাচীর এবং মৌসুমী প্রজননকারী সামুদ্রিক পাখির উপনিবেশ রয়েছে। বিশেষ করে প্রায় 2000 জোড়া কোরিস ওয়াটার পাখির উপস্থিতি এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত করেছে। প্রতি প্রজনন মৌসুমে এই দ্বীপগুলো এক অপরিহার্য পরিবেশগত কেন্দ্রে পরিণত হয়, যেখানে পাখিরা উত্তাল ঢেউ, প্রাকৃতিক শত্রু এবং কঠোর আবহাওয়ার মুখোমুখি হয়ে জীবনচক্র সম্পন্ন করে। এই দ্বীপপুঞ্জে নেই কোনো স্কুল, নেই হাসপাতাল, এমনকি প্রাকৃতিক মিঠা পানির উৎসও নেই। এখানে মানুষের সব কার্যক্রমই অস্থায়ী এবং কেবল বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে সীমাবদ্ধ। গবেষক এবং খুব সীমিত সংখ্যক পরিবেশ বান্ধব পর্যটককে এখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়, যাতে তারা পরিবেশ পর্যবেক্ষণ করতে পারেন, জলবায়ু সূচক পরিমাপ করতে পারেন এবং কৃত্রিম আলো, বাতাস ও সমুদ্র স্রোতের প্রভাব নিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন। এসব তথ্য বিচ্ছিন্ন প্রতিবেশ ব্যবস্থার উপর বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব বুঝতে সহায়তা করে। এমনকি বড় শহরের কৃত্রিম আলো এই দ্বীপে পৌঁছায় না। ফলে এখানে এক প্রায় সম্পূর্ণ অন্ধকার ও নির্মল পরিবেশ বজায় থাকে। এখানে প্রতিটি সফর সম্মান দাবি করে, প্রতিটি প্রকল্পে স্থানীয় মানুষের সহযোগিতা অপরিহার্য, আর প্রতিটি প্রজন্মকে আহ্বান জানায় ভঙ্গুর হলেও প্রাণবন্ত এই প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ করার জন্য। ভালো করে তাকালে পালাওয়ান একসঙ্গে অনেক গল্প বলে, প্রকৃতির গল্প, মানুষের গল্প, সিদ্ধান্ত ও দায়িত্বের গল্প। আর এই কারণেই পালাওয়ানকে আজও বলা হয় এক সত্যিকারের স্বর্গ, শুধু সুন্দর দৃশ্যের জন্য নয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই দূরবর্তী দ্বীপগুলোর গল্প জানার পর হয়তো সবচেয়ে বড় প্রশ্নটি আর এটা নয় যে আমরা সেখানকার জীবনকে বিস্ময় বা ভয় দিয়ে দেখি কিনা, বরং আমরা এখন কিভাবে বেঁচে আছি এমন জায়গায় যেখানে সময় ধীরে চলে, মানুষ অনেক সুবিধা ছেড়ে দিয়ে কমিউনিটি, অর্থবোধ এবং পারস্পরিক সংযোগকে বেছে নেয়, যে বিষয়গুলো আধুনিক জীবন অনেক সময় ব্যাহত করে দেয়। এই শান্তির সঙ্গেও কিছু সীমাবদ্ধতা ও ঝুঁকি জড়িত, যা সবাই গ্রহণ করতে প্রস্তুত নয়। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।